হাসিনা লীগ, আমি কিন্তু এটাকে হাসিনা লীগ বলতাম। যদিও তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতো, বঙ্গবন্ধুর কথা বলতো, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সাথে হাসিনা লীগের আদর্শের কোনো মিল নাই। দেখেন, আওয়ামী লীগ একটি দল, তার সাথে ছিল 14টি দল। এবং পরে নির্বাচনে 27 দল গেল। এই 42 দল আমার মতে সমভাবে অপরাধী। আওয়ামী লীগ যে অপরাধ করেছে, এই অপরাধে তারা সহযোগিতা করেছে। ভারত অনেক অমানবিক সরকার। ভারতকে আমি দেশ হিসাবে ওইভাবে বলবো না, সরকারটা খুব অমানবিক। তাদের উচিত ছিল আমাদেরকে জানানো। আকস্মিক এভাবে পানি দিয়ে শিশু হত্যা, নারী হত্যা করা, এটা এর পাপের প্রায়শ্চিত্ত হয়তো করতে হবে। যে দর্শক শ্রোতারা যা প্রশ্ন করেছেন, হাসিনাকে দেখলে ভয় পায় বাচ্চারা এবং নতুন লোকদের, বেকারদেরকে দিয়ে চাকরি নিয়োগ করে এগুলোকে সমাধান করা, অত্যন্ত সুন্দর সুন্দর পয়েন্ট ওনারা উত্থাপন করেছেন এবং ওনাদের মতামত আমি শ্রদ্ধার সাথে মনে করি যে বিবেচনায় আনা উচিত। তো এখানে বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান এর আদর্শ এবং আপনার জয় বাংলা নিয়ে কিছু কথা হয়েছে। এটা আমার তো চোখের দেখা অনেক কিছুই, ম্যাক্সিমাম জিনিস একটু সংক্ষেপে বলছি। যে জয় বাংলা কিন্তু একদম আইন শৃঙ্খলা বাহিনীর, নিরাপত্তা বাহিনীর প্রধানরাও বলতেন ইউনিফর্ম পরে, সবাই জয় বাংলা বলতেন। বাট এই ক্ষেত্রে রাজন সাহেবের কিন্তু বাধ্যবাধকতা ছিল না, যেটা হাসনাত ভাই বলেছেন বা আপনারা বলেছেন, এটা কারেক্ট। কিন্তু এই আওয়ামী লীগের একটা বিরাট সমস্যা ছিল, যেই সমস্যার কারণে আমরা নিষ্পেষিত হয়েছি। এই আওয়ামী লীগ কিন্তু আওয়ামী মুসলিম লীগ ছিল, আপনারা জানেন, তারপরে বাকশাল এবং পরে হাসিনা লীগ। আমি কিন্তু এটাকে হাসিনা লীগ বলতাম। যদিও তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতো, বঙ্গবন্ধুর কথা বলতো, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সাথে হাসিনা লীগের আদর্শের কোনো মিল নাই। আবার বঙ্গবন্ধু 1971 সালের আগে শেখ মুজিব আর 1971 সালের পরের শেখ মুজিবের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। উনি 75 সালে উনি বাকশাল তৈরি করলেন এবং উনি নিজের দলের অনেকেই তা পছন্দ করেন এবং এটা প্রত্যাখ্যান করেছেন। পরবর্তীতে 21 বছর পরে শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচারে তারা পরিণত হলো। এখানেই তাদের পতনের আসলে সূত্রপাত হয়েছে। এখন ভারতের পানি নিয়ে যদি বলতে যাই, তাহলে বলতে হবে ভারতকে তো পানি সহ সবই দিয়ে গেছে। এখন যখন তাদের সমস্যা তখন পানি ছেড়ে দেয়, আবার যখন তাদের দরকার, আমাদের দরকার পেঁয়াজ, তখন বন্ধ করে দেয়। আমরা করোনা ভ্যাকসিনের জন্য মনে আছে আপনাদের যে টাকা দিয়েছিলাম, সেই ভ্যাকসিনও আসে নাই, টাকাও কিন্তু এখন আমরা পাই। আমরা তাদের কাছে ঋণী না, ওরা কিন্তু আমাদের কাছে ঋণী। দেখেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক এই শেখ হাসিনার রিজিমের আগে বিএসএফ দ্বারা রৌমারিতে একটা ক্যাম্প আক্রমণের প্রস্তুতি তারা নিয়েছিল। পরে জেনারেল ফজলু সেটা নিহত এবং আহত করে একেবারে বাঁশ দিয়ে বেঁধে তাদেরকে নিয়ে আসছিলেন। এরপরে আমরা জানু পররাষ্ট্রনীতির কারণে এই বর্ডার কিলিংটা খুব বেশি হয়েছিল, কিন্তু আমার জানা মতে 5 আগস্টের পরে এখন পর্যন্ত কোনো বর্ডার কিলিং হয় নাই এবং এখানে 5 জন ভারতীয় গরু চোরকে আরো আটক করা হয়েছে, যেটা আগে আটক করে ছেড়ে দেওয়া হতো। এটা এখন কি করেছে আমি জানি না, বাট খুব সহজেও হয়তো ছাড়েনি। পানি এবং বন্যা এটা কিন্তু প্রাকৃতিক হয়, কিন্তু আমাদের দেশে যে বন্যা হচ্ছে এখন এবং মাঝে মাঝে হয়, সেটা মানুষ ম্যানমেইড। এটা ইন্ডিয়া আমাদেরকে পানি ছেড়ে দেওয়ার কারণে হয়, অফ সিজনেও হয়। আমি 1988 সালে একটা বন্যা দেখেছি। আমি তখন সেনাবাহিনীতে ছিলাম, ডিউটি করেছি। আমি লালমনিরহাটে ছিলাম। আমি নিজে চোখে দাঁড়িয়ে দেখেছি যে চৌচির ফাটা একটা ধানের ক্ষেত, ওইগুলো ভরে 5-6 ফিট উঁচু পানি ভারত থেকে ছুটে আসতেছে সমুদ্রের ঢেউয়ের মতো। এই দৃশ্য আমার জীবনের প্রথম এবং শেষ দেখেছি। এখন এইবার যে পানি এসেছে রাতারাতি, এটাও হয়তো মানুষ ওইভাবে দেখেছে। ভারত অনেক অমানবিক সরকার। ভারতকে আমি দেশ হিসাবে ওইভাবে বলবো না, সরকারটা খুব অমানবিক। তাদের উচিত ছিল আমাদেরকে জানানো। আকস্মিক এভাবে পানি দিয়ে শিশু হত্যা, নারী হত্যা করা, এটা এর পাপের প্রায়শ্চিত্ত হয়তো করতে হবে। লালমনিরহাটে যখন ছিলাম তখন এক কবির বাড়ি গিয়েছিলাম, কবি দেখেছিলাম। উনি একটা 4 লাইনের কবিতার জন্য বিখ্যাত। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তাহা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেই চুরাশি। ফজলুল করিম কাকিনা, আমি কবর জিয়ারত করেছি। তো ওনার কথাটা আমার মনে পড়ে, এই পৃথিবীতেই কিন্তু স্বর্গ নরক। এই যে আজকে আরাফাত ধরা পড়লো, কি হামকি ধামকি ছিল এই আরাফাতে। তো সুতরাং আমরা চোখের সামনে দেখছি এই কালো মানিক কি করেছে আর তার পরিণতি কি, কলাপাতায় শুয়েছিল। সো এগুলো আমাদের ধৈর্য সহকারে দেখতে হবে। আবার তারা ফারাক্কার 119টা গেট খুলে দিচ্ছে, এইগুলোর জন্য আমাদের কত 109টি খুলে দিয়েছে। এটাও অমানবিক এবং ওদেরও কিছু সমস্যা আছে।
কারণ একজনে আপনি অন্যের জন্য কূপ খুঁদলে কিন্তু নিজেরও সমস্যায় পড়তে হয়। তো বাঁধগুলো কিন্তু তাদেরও পানি আটকে যায় এবং তাদের মধ্যেও বন্যা হয়। এই জন্যই আন্তর্জাতিক নদীগুলো আলোচনার মধ্যে দিয়ে কাজগুলো করতে হয়, যেটার তোয়াক্কা আমাদের ক্ষুদ্র দেশ হিসাবে তারা মনে করে না। এবং পাকিস্তানের সাথে শত্রুতা করতে গিয়ে ৭১-এ তারা এটাকে পাকিস্তান ভারত যুদ্ধ বানিয়েছে এবং আমরা যে স্বাধীন হয়েছি ওটার মর্যাদাও তারা দিতে চায় না, এমন একটা জাতি। তো এখানে এখন আমি একটু কথা বলতে চাই শুধুমাত্র বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের কার কি ভূমিকা হওয়া উচিত। দেখুন, এখন প্রয়োজন হলো জনগণের একটা ইউনিটি, একতা, একমত হওয়া বা কাছাকাছি মত হওয়া। কারণ এমন একটা সরকার তৈরি হয়েছে যেই সরকারকে সহযোগিতা করা দরকার। সেনা বাহিনী থেকে শুরু করে সশস্ত্র বাহিনী, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং সকল মানুষ যারা দেশপ্রেমিক, যারা দেশকে ভালো চায়, যারা নিজের ভালো চায়, যারা সমাজের ভালো চায়, তাদের উচিত এই সরকারকে সহযোগিতা করা। আপনি দেখেন আওয়ামী লীগ একটি দল, তার সাথে ছিল ১৪টি দল। এবং পরে নির্বাচনে ২৭ দল গেল। এই ৪২ দল আমার মতে সমভাবে অপরাধী। আওয়ামী লীগ যে অপরাধ করেছে এই অপরাধে তারা সহযোগিতা করেছে। আরো বিক্ষিপ্তভাবে ২-৩ জন মানুষ ওখানে আছেন এই অপরাধের সাথে। খুব মনোযোগের সাথে এটা দেখতে হবে। এখন আমরা যদি বিভেদ তৈরি করি, আমরা যদি সুযোগ পেয়ে সরকারকে চাপ দিয়ে নানা রকম বিশৃঙ্খলা তৈরি করি, তাহলে এটা দেশের ক্ষতি, সরকারের ক্ষতি, মানুষের ক্ষতি। কিন্তু আমি আশা করছি যে এই যে হুমকি দিল বিদ্যুৎ, এরপরে আর এগুলো হবে না। এটা আমি আশা করি। কারণ ডক্টর ইউনূসের ভাষণটা খুব পরিষ্কার ছিল। একমাত্র নির্বাচন কবে দিবে এটা উনি ক্লিয়ার করেননি এবং ক্লিয়ার করার সুযোগ এখনো উনার আসেনি। আমরা তো ১-২ বছর ওনাকে দেখিনি। ১ মাসও হয়নি। সো আরো কিছুদিন পরে হয়তো একটা রোডম্যাপ দেবেন এবং আমরা কতটুকু সংস্কার চাই দেশের মানুষ সেটাও করতে হবে। আপনি দেখেন রাজনৈতিক দলগুলোর অবস্থা খুব একটা ভালো নয় আমাদের। আমরা যারা ওই ৪২ দলের বাইরে যারা নির্বাচনে যাই নাই তাদের মধ্যে ঐক্য নেই। এবং আমি আমাদের যে প্রস্তাবনা সেখানে নির্বাচন কমিশনকেও রিভিউ করতে বলেছি, রিফর্ম করতে বলেছি। সেখানে রাজনৈতিক দলের সদস্যরা যেন নিজ রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ করতে পারে, মতামত দিতে পারে, এরকম একটা সেল খোলার কথা আমরা বলেছি। কারণ ধরেন বড় বড় দুটি দলের মধ্যে এই নিচে মিড লেভেলের থেকে নিচের কর্মীরাদের কোনো অধিকার ছিল না এবং তারা কোনো স্বাধীনতা ভোগ করেনি কিন্তু দলের মধ্যে। এমনকি তাদের নেত্রীরা যা বলতো, নেতা নেত্রী, সেটা তাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হলো। এই যদি হয় রাজনীতি, তাহলে সেটা মানুষের কল্যাণে হতে পারে না। সর্বশেষে আমি সংস্কার পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি এবং বলছি যে এই সরকারকে সহযোগিতা করে দেখেন। সরকার যদি ট্র্যাকে না থাকে তাহলে আমরা ট্র্যাক থেকে কিভাবে আবার তোলা যায় বা কি করা যায় সেটা আমরা দেখব। কিন্তু তাদেরকে ট্র্যাকে থাকা অবস্থায়, নড়বড় অবস্থায় তাদেরকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। এই জন্য সংস্কার পার্টির পক্ষ থেকে আমি জনগণকে, সকল পলিটিক্যাল পার্টিকে, বিরোধী দলে যারা ছিলেন, বিশেষ করে এই ৪২ দলের বাইরে সবাইকে বলবো একটু একমত হন যে ওনাদেরকে ধৈর্য ধরে একটু সময় দিন এবং নিজ নিজ দলের মধ্যে কি সংস্কার আসবে সেটাও সাবমিট করুন, সরকারকে জানান এবং ইলেকশন কমিশন রিভিউ করার পরে আমরা ইলেকশন কমিশনের সাথেও কথা বলবো।